আসসালামু আলাইকুম। একটা বিষয় বেশ আলোচনার জন্ম দিচ্ছে এবং কি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে বাংলাদেশকে ৫টি প্রদেশে ভাগ করা হবে। এই ৫টি প্রদেশে ভাগ করা হবে এই খবরটি যখন থেকে প্রচার শুরু হয় তখন থেকেই বেশ আলোচনার জন্ম দিচ্ছে। প্রথমত এই আ যে প্রস্তাবটি রাখা হয়েছে সেটি রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন অন্যতম উপদেষ্টা, যিনি আ বস্ত্র এবং পাট মন্ত্রী এবং পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি এই প্রস্তাবটি রেখেছেন। বিশেষ করে গত অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পদার্পণ উপলক্ষে তিনি প্রথম আলোতে একটি নিবন্ধ লিখেছিলেন। সেই নিবন্ধে তিনি বেশ কয়েকটি প্রস্তাব রেখেছেন। সেই প্রস্তাবের অন্যতম একটা হচ্ছে বাংলাদেশকে ৫টি প্রদেশে ভাগ করা। এই প্রস্তাবটি আমরা জানি যে যুক্তরাষ্ট্র ফেডারেল সরকার, পাশাপাশি আমরা মালদ্বীপ ছাড়া পৃথিবীর অনেক রাষ্ট্রগুলোকে আমরা দেখেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট যেই সংসদীয় ব্যবস্থা, যেটাকে আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে ফেডারেল সরকার হিসেবে আমরা বলতে পারি, সেই যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থাপনাটি সেটি প্রবর্তন করার জন্য তিনি একটি প্রস্তাব রেখেছেন প্রথম আলো পত্রিকায়। এবং এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রে, বাংলাদেশের মতো যেখানে প্রায় ১৭-১৮ কোটি মানুষ, সেই রকম একটি ছোট রাষ্ট্রে এমন একটি প্রস্তাব আসলে গ্রহণযোগ্য নয়। কারণ এখানে এক ভাষা এবং কি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসলে এক কেন্দ্রিক, যেখানে ঢাকা কেন্দ্রিক সবকিছু, ঢাকাকেই সবকিছুর রাজধানী হিসাবে এতকাল আমরা জেনে এসেছি। তো সেখানে আসলে এই ৫টি প্রদেশে ভাগ করা এটি কতটুকু যুক্তিসম্মত এবং এটি কতটুকু কার্যকর হবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তীতে যেই গভর্নমেন্টগুলো আসবে, আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার কখনোই রাজনৈতিক সরকার নয়। তো রাজনৈতিক গভর্নমেন্ট যখন দায়িত্ব নেবে ঠিক তখন এই বিষয়টা কতটুকু কার্যকর থাকবে সেটা কিন্তু একটা বিশাল ভাববার বিষয়, এবং কি এই জিনিসটি কতটুকু ফাংশন করবে সেটাও একটা ভাববার বিষয়। তো আমরা যেটা দেখি যে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের যে সমাজনীতি, রাজনীতি, সবকিছুই কিন্তু আমরা সবসময় বলে আসছি যে বিকেন্দ্রীকরণের একটা অংশ থাকতে হবে, বা বিকেন্দ্রীকরণ করা, যেখানে প্রায় ৮টি বিভাগের সব মানুষই সমান সুযোগ সুবিধা পাবে। আমরা জানেন যে যেকোনো একটা পরীক্ষা যখন হয়, সরকারি পরীক্ষা যখন হয়, তখন সারা বাংলাদেশ থেকে সবাই কিন্তু ঢাকাতে আসে এবং কি এক ধরনের দুর্ভোগের মধ্য দিয়ে যায়। কিন্তু এরকম শুধু একটা উদাহরণ নয়, আপনি ভালো হাসপাতাল বলতেই ঢাকা, ভালো শিক্ষা ব্যবস্থা বলতেই ঢাকা, ভালো চাকরি বলতেই ঢাকা, ভালো দুনিয়ার যত ভালো কিছু আছে সবকিছুই ঢাকাতে। তো একটি একতান্ত্রিক বা এককেন্দ্রিক রাষ্ট্রে এরকম একটা ব্যবস্থা হওয়ার কথাই স্বাভাবিক, যে সবকিছুর কেন্দ্রেই থাকবে, যেখানে রাজধানী সেখানে। কিন্তু ফেডারেল যে সিস্টেমটা, ফেডারেল যে সরকার গঠন, যেখানে ৫টি প্রদেশে ভাগ করার কথা রয়েছে, সেখানে কিন্তু বিষয়টা কিন্তু একটু অন্য ধরনের। আপনার ঢাকাকে কেন্দ্র করে, ঢাকাকে কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে রেখে আর অন্য ৪টি রাজ্য হবে, বিশেষ করে পশ্চিম, এবং তিনি দুটি পূর্ব এবং পশ্চিম দুটি কথা উল্লেখ করেছেন, যে পূর্বে দুটি এবং কি পশ্চিমে দুটি দুটি করে রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্য হবে ঢাকাতে, যেখানে ঢাকা পররাষ্ট্র, স্বরাষ্ট্র, নৌ-পরিবহন এবং গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলো সবকিছু ঢাকার হাতে থাকবে। বিশেষ করে বাহিরের যে ডোনেশন বা বৈদেশিক যে সহায়তা, সবকিছুই ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ঢাকাকে রেখে অন্যান্য যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলোর একটা ব্যবস্থাপনা অন্য যে ৪ প্রদেশ থাকবে সে ৪ প্রদেশে কিন্তু ভাগ করে দেওয়া হবে। এবং কি আপনি যে কোনো বিষয়ের জন্য, যে কোনো কিছুর জন্য মানুষের যে ঢাকা কেন্দ্রিক প্রবণতা সেটা কিন্তু কমবে। আপনার ভালো হাসপাতাল কিন্তু বরিশালেও গঠিত হবে, ভালো হাসপাতাল চট্টগ্রামেও থাকবে, ফেনীতেও থাকবে। অর্থাৎ আপনার ভালো যা কিছু সবকিছুই যে ঢাকাতে থাকবে, এমন একটা ব্যবস্থাপনা যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, সেটা থেকে কিন্তু আমরা দূর হতে পারবো। তো এই বিষয়টা নিয়ে আমি, আপনারা ধৈর্য হারাবেন না, একটু শুনুন। আমি কালবেলা পত্রিকায় যে রিপোর্টটি করেছে যে বাংলাদেশকে ৫টি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের, বাংলাদেশের ন্যূনতম ৫টি প্রদেশে ভাগ করার একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে তিনি প্রথম আলোতে এই নিবন্ধটি লিখেছেন। এই নিবন্ধের একবার সারসংক্ষেপ হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে বিশ্বের ৮ম বৃহত্তম দেশ, জনসংখ্যার প্রায় ১৭ কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে
বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। তিনি যেটি বলেন যে মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে এবং কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলোর ব্যবস্থাপনা থাকবে। একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে। সাখাওয়াত হোসেন সেখানে আরো অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন, বিশেষ করে পুলিশের যে কাঠামো সেটাও চেঞ্জ করার জন্য তিনি বলেছেন, এবং কি বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার প্রয়োগ, ভোট দেওয়ার প্রয়োগ, এবং কি ভোটের বিষয়ে মানুষের যে ভোটের বিষয়ে যে আইন কানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তনের একটা আভাস তিনি দিয়েছেন, এবং কি এটি খুবই ভালো একটা উদ্যোগ আমার পক্ষ থেকে। কারণ বাংলাদেশে নিত্য নতুন চিন্তা ভাবনা করার মানুষ কিন্তু খুবই কম। এই ধরনের মানুষ হতে পারে যে এই চিন্তা ভাবনাটি ভুল বা এই চিন্তা ভাবনাটি বাংলাদেশে ফাংশন করবে না, কিন্তু চিন্তা ভাবনা যখন নিত্য নতুন হবে তখন আরো অনেক কিছু বেরিয়ে আসার একটা প্রয়াস থাকবে, এবং কি সেই প্রয়াসের হাত ধরে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। তো ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের এই প্রস্তাবটি আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা যিনি প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এটি ভেবে দেখতে পারেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোতে জীবনের অসংখ্য সময় কাটিয়েছেন, এমনকি তিনি দেখেছেন যে সেখানের রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে ফাংশন করে, কিভাবে চলে, এবং কি কত সুন্দর স্মুথ ব্যবস্থাপনা। সো তিনি এই ব্যবস্থাটি ফাংশন করে দেখতেই পারেন, এবং বাংলাদেশের জন্য যদি ভালো কিছু হয় সেটি তার জন্য ভালো। এবং সবশেষে বলে রাখি যে অনেকেই বলছেন যে হোসেন মোহাম্মদ এরশাদের যে বিকেন্দ্রীকরণের একটা প্রস্তাব, সেই প্রস্তাবেরই অংশ হিসাবে এই প্রস্তাবটি, আমি জানি না হোসেন মোহাম্মদ এরশাদের যে প্রস্তাবটি সেটিও আমি তেমন একটি দেখা হয়নি, কিন্তু ডক্টর সাখাওয়াত হোসেনের যে প্রস্তাবটি সেটি কফি হোক বা চিন্তা ভাবনা করে হোক, এটি একটি নতুন প্রস্তাব এবং এই প্রস্তাবটি আমলে নেওয়া উচিত। আল্লাহ হাফেজ।